আজকের গল্প ভালোবাসার টান। গল্পটি পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের গল্প। তবে কি অনিমা আমাকে ভালোবাসে? এ কথা ভাবতে গিয়ে বেনির বুকটা কেঁপে ওঠে ভয়ে। সে অনাথ, জগতে আপনার বলতে যেমন কেউ নেই, তেমনি নেই কোনো ঘর বাড়ি জমি জমা। আর অনিমা ধনী প্রায় জমিদার দীপঙ্কর বিশ্বাসের আদরের ছোট মেয়ে। দীপঙ্কর বিশ্বাসের দাপটে এতদ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এ তলাটে এক ডাকে সবাই তাকে চেনে। তিনি যদি ঘুণাক্ষরে জানতে পারেন বেনির মনের কথা, তাহলে জ্যান্ত পুঁতে ফেলবেন তাকে। কাক কোকিলেও টের পাবে না কোনো দিন। দীর্ঘ 7 বছর ধরে বেনি এই বিশ্বাস বাড়ির রাখাল। এই বছর রামনগর জুনিয়র হাই স্কুল থেকে যে 5 জন ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে সে সবার চেয়ে বেশি নম্বর পেয়ে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। সে হলো এই বেণীমাধব মণ্ডল। যতই সে ম্যাট্রিক পাশ করুক না কেন, এই গ্রামীণ সমাজে তার পরিচিত গণ্ডিতে সে সর্বদাই পরিচিতি পাবে দীপঙ্কর বিশ্বাসের বাড়ির রাখাল হিসাবে। মাঠ থেকে বেনি ফিরেছে সবেমাত্র। কাজের লোকজনের পংক্তিতে খেতে বসেছে সে। হঠাৎ স্কুল থেকে ফিরে অনিমা নাচতে নাচতে খবর আনলো, বেনিদা সবার চেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করেছে। হেডমাস্টার কাল স্কুল থেকে বেনিদাকে মার্কশিট আনতে বলেছে। বেনি তাড়াতাড়ি খাবার ছেড়ে উঠে এসে জিজ্ঞাসা করলো, তুই নিজের কানে শুনেছিস অনিমা? বারে, আমি মিথ্যে বলতে যাব কেন? বিশ্বাস না হয় মিঠুকে জিজ্ঞাসা করো না। অনিমার এই সংবাদে বিশ্বাস পরিবারের সদস্যদের মধ্যে কেউ খুশি না হলেও অনিমা খুব খুশি হয়েছে। এ বাড়ির ছেলেদের মধ্যে 2-3 জন বেশ কয়েকবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল বটে, তবে তারা কৃতকার্য হয়নি। আর বেনি কি না এই বাড়ির চাকর হয়ে এক চান্সে ম্যাট্রিক পাশ করলো। অথচ বেনি স্কুলে ভর্তি হবে শুনে এই পরিবারের সবাই তো হেসেই খুন। বেনি করবে লেখাপড়া? দীপঙ্কর বাবু রামনগর স্কুলের হেডমাস্টার অভিজিৎ দাসকে বলেছিল, স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে? এত লোক থাকতে আপনি বেনিকে স্কুলে ভর্তি করতে চাইছেন? তিনি আরও বলেছিলেন, আপনি যদি এভাবে বাড়ির চাকর বাকরদের পড়াতে শুরু করেন, তবে তো আমাদের গরু ছাগলগুলো না খেয়ে মরবে। বেনির বাবা মা শীতলা মায়ের কৃপায় একদিনেই 1 বছরের ছেলেকে রেখে চলে গিয়েছিল ভবপারে। 2 কাকা মিলে কোনো রকমে বছর 8 রাখার পর বলল, বাবা এখন বেশ গায়ে গতরে হয়েছ, এবার নিজের পেটের ভাত জোগাড় করে নাও। এরপর বেনি নিজের গ্রাম ছেড়ে এই রামনগরে ঠাঁই পেল। মেদিনীপুরের এক শিক্ষক অভিজিৎ দাসের প্ররোচনায় বিশ্বাসবাড়ির তত্ত্বাবধানে ও তাদের দান করা ভূমিতে নির্মিত হয়েছে রামনগর জুনিয়র হাই স্কুল। আশেপাশের গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। বেনি বাড়ির কাজকর্ম সেরে সকাল 10টায় পান্তা খেয়ে মাঠে যেত গরু নিয়ে। মাঠে গরু চড়াতে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো স্কুলের পিছনের জানলার কাছে। শিক্ষক মশাইদের পড়ানো শুনতো মন দিয়ে। কদিন ধরে অভিজিৎবাবু তাকে লক্ষ্য করেছিলেন। একদিন তিনি বেনিকে ডেকে জানতে চাইলেন তার পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা। বেনি জানালো সে গাঁয়ের স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছিল। এখন তার মালিক যদি অনুমতি দেন তবে পড়তে তার অনিচ্ছা নেই। তবে পড়তে গেলে তো বই খাতা লাগবে, রাতে পড়ার জন্য আলো লাগবে, সেসব জোগাড় করার কোনো ক্ষমতাই তার নেই। বেনি পড়তে এলো। অভিজিৎ মাস্টারের অনুরোধ উপেক্ষা করতে পারেনি দীপঙ্করবাবু। তবে শর্ত রইল, সব কাজকর্ম বজায় রেখেই বেনিকে পড়াশুনো করতে হবে। খুব ভোরে ঘুম থেকে উঠে বেনি গরুগুলোকে বাইরে বের করে গোয়াল পরিষ্কার করে নিত ঝটপট করে। তারপরে টিউবওয়েল থেকে জল নিয়ে আসতো। এবার 10টা নাগাদ পান্তাকে গরু নিয়ে মাঠে ছেড়ে এসে স্কুলে ঢুকে পড়তো। বেলা 3টের সময় স্কুল ছেড়ে মাঠে দৌড়তো গরু খুঁজতে। সন্ধ্যার আগে সব গরু মিল করে সে বাড়ি ফিরত। ছুটি ছাটার দিন মাঠে গরু ছেড়ে সে বট গাছের মগ ডালে চড়ে বসত।
সেখানেই বসে সে পড়াশুনো করত আর গরুগুলোর গতিবিধির উপর লক্ষ্য রাখত। অন্য রাখালরা তাকে ডাঙ্গুলি খেলার জন্য পীড়াপিড়ি করতো বটে, তবে সেসব কটূক্তি হজম করেও পড়াশুনো চালিয়ে যেত বেনি। বাড়ির ভিতর গোয়াল ঘরের পাশে একটা ছই ঘেরা ছোট্ট ঘরে প্রায় গরুদের মতোই মাটিতে অবস্থান করত সে। একমাত্র অনিমা প্রথম থেকেই একটু ভালো চোখে দেখত তাকে। সকালে সে বেনির ঘর নিকিয়ে দিত আর সন্ধ্যায় তার ঘরে প্রদীপ দেখাতো। হেরিকেনের কাঁচ পরিষ্কার করে তেল ভরে জেলে দিয়ে আসতো। তা দেখে খুড়তুতো ভাই বোনেরা হাসাহাসি করত, বলতো, তুই কি চাকরের স্ত্রীলিঙ্গ হতে চাস? অনিমা রেগে গিয়ে বলতো, বেশ, হব তো হব, তাতে তোদের কি? অনিমা পড়াশোনায় খুব একটা ভালো নয়, তবে চেষ্টা আছে। দেখতে ভালো, কিন্তু মন প্রাণ আরও ভালো। খুব সাদাসিধে সহজ সরল। বেনির সঙ্গে অভিজাত পরিবারের সদস্যদের যে একটা স্বাভাবিক দূরত্ব বা ভেদরেখা ছিল, তার অনেক ঊর্ধ্বে ছিল অনিমা। তার মা কাকিমারা অনেক সময় বেনিকে বলতো, তুই অত বড় ছাবাল, তামাক বিড়ি কিছু খাস না, তুই মদ্য নাকি রে? যা তামাক সেজে আন। অনিমা প্রতিবাদ করে বলতো, ও মদ্য না হলেই তো ভালো, তাহলে আজীবন তোমাদের ফরমাস খাটতে পারবে। সবাই তখন বলতো, ওই দেখ, বেনিকে কিছু বললেই অনিমার রাগ হয়, কি ভাবলা বুঝি না। বেনি তামাক সেজে আনতে আনতে লজ্জায় ভয়ে চুপসে যেত। বেনি মনে প্রাণে বিশ্বাস করে গরিবদের ভালোবাসতে নেই। অনিমার প্রতি তার যতই দুর্বলতা থাক, তা কোনোভাবে প্রকাশ করা চলবে না। তাই চরৈবেতি মন্ত্রকে পাথেয় করে কর্পদকহীন অবস্থায় রাস্তায় এসে দাঁড়ায়। এই গ্রাম ছাড়তে তার মন চাইছিল না। বাবলা গাছের হলদে ফুলগুলো পিট পিট করে তার দিকে তাকাচ্ছিল। বিরাট খিরিস গাছটা তার জন্যে সাদা বেগুনি ফুলের বিছনা পেতে রেখেছিল। তবু বেনি চলে গেল। আসার সময় অনিমার সঙ্গে দেখা হয়নি। সে স্কুলে গিয়েছিল। ইচ্ছা করছিল একবার দেখা করে যেতে, কিন্তু সাহস হয়নি। অভিজিৎবাবুর তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের প্রিন্সিপাল সুবোধবাবুর দয়ায় কলেজের হোস্টেলে থেকে পড়াশুনোর সুযোগ পেল বেনি। তপশিলি ছাত্রবৃত্তির টাকায় হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা হলো তার। শুরু হলো কলেজ জীবন, শুরু হলো নতুন পথ চলা। ক্রমশ ঝাপসা হয়ে এলো রামনগরের স্মৃতি। একদিন তার জন্মভূমিকে যেমন ভুলে গেছিল, তেমনি করে আজ রামনগরকে ভুলতে চাইছে সে। কিন্তু অনিমা, তাকে ভুলবে কি করে? মাঝে মধ্যেই সে বুকের মধ্যে কাঁটার মতো বিঁধতে থাকে। দীর্ঘ শ্বাস হয়ে বেরিয়ে আসে যখন তখন। মনে পড়ে চলে আসার আগের দিন অনিমা জিজ্ঞাসা করেছিল, তুমি আর কখনো আসবে না এখানে? সব ভুলে যাবে? বেনি বলেছিল, আমি অবশ্যই আসবো অনিমা, তোমাদের কি ভোলা যায়? কেটে গেল বেশ কতকগুলো বছর। আর যোগাযোগ নেই অনিমার সঙ্গে বেনি। তখন প্রজাসত্ব আইন সংস্কার প্রক্রিয়া চলছে সারা দেশ জুড়ে। লাঙল যার জমি তার। গ্রাম বাংলার জমি জমাওয়ালা বড়লোকদের বাড়িতে হাহাকার পড়ে গেল। রামনগরের বিশ্বাস পরিবারের অবস্থা তখন খুবই শোচনীয়। এক সময় যাদের ভয়ে গ্রামের মানুষ কাঁপত, আজ তারা নিজেরাই ভয়ে কাবু হয়ে আছে। এখন গ্রামের কেউ তাদের তোয়াক্কা করে না। বহু জমি ভাগ চাষিরা দখল করে নিয়েছে। ভাগ চাষিদের হাতে হাতে পাট্টা তুলে দেবার জন্যে গ্রামে গ্রামে সরকারি ক্যাম্প বসেছে। সরজমিনে তদন্ত চলছে। ক্যাম্পে উপস্থিত থাকছেন স্বয়ং বিএলআরও সাহেব ও তার দলবল। বিশ্বাসদের বিরাট বৈঠকখানায় ক্যাম্প বসেছে। 3-4 দিন ধরে চলছে ক্যাম্প। এই ক্যাম্পের অফিসার খুব সন্তোষজনকভাবে পাট্টা প্রদানে সক্ষম হয়েছেন। দীপঙ্করবাবুর খুব ভয় ছিল তার সমস্ত দেবত্ব সম্পত্তি বুঝি হাতছাড়া হয়ে যাবে। তবে এই ক্যাম্পের অফিসার যতটুকু না নিলে নয়, তার বাইরে কিছুই প্রায় ক্ষতি হতে দেয়নি বিশ্বাস পরিবারের। তাছাড়া বিদ্যালয়ের জন্য প্রদত্ত জমি
পুকুর ও বাস্তুভিটের মধ্যে যে সমস্ত জবরদখলকারীরা বসে গিয়েছিল, তিনি তাদের দাবি নস্যাৎ করে বিশ্বাসদের পুরনো অধিকার বহাল রেখেছেন। দীপঙ্করবাবুর বয়স হয়েছে। দুশ্চিন্তায় প্রায় শয্যাশায়ী তিনি। ভেবেছিলেন এর শেষ বয়সে বোধহয় অনাহারেই দিন কাটাতে হবে তাদের। অফিসারের দয়ায় এ যাত্রা তিনি রক্ষা পেয়ে গেলেন। তাই অফিসারের কাছে ঋণের শেষ নেই তার। তিনি অফিসারের এবং তার 4 শাগরেদদের আপ্যায়নের জন্যে যথাসাধ্য চেষ্টা করতে থাকলেন। সেদিন ক্যাম্পের শেষ দিন। অফিসার অনিমাকে বললেন, কদিন আপনাদের খুব বিরক্ত করে গেলাম। কাল থেকে আর আপনার হাতের রান্না খাওয়া হবে না। অনিমা হেসে বলে, আপনাদের সেবা করার ভাগ্য কজনের হয়, বরং বলতে পারেন আমরাই ধন্য হয়েছি। অফিসার হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, কিন্তু আমাকে যে একবার আপনাদের বাড়ির ভেতরটা দেখতে হবে। বলেই তিনি ম্যাপ আর পেন্সিল হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। অনিমাকে অনুসরণ করে তাদের বাড়ির ভেতরে ঢুকলেন। অনিমা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, বাড়ির ভেতরে আজ আবার হঠাৎ কী দরকার পড়ল? কোনো সমস্যা? যদি আপত্তি থাকে যাব না। না, ঠিক তা বলিনি, তবে দুপুরবেলা তো সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছে তো। না, কাউকেই দরকার নেই, আপনি থাকলেই হবে। কয়েকটা জিনিস একটু মিলিয়ে দেখে নিতাম আর কি। তারপর ম্যাপটা দেখতে দেখতে বললেন, যেমন ধরুন আপনাদের বড় ধানের গোলা, বড় রান্নাঘর, এসব ঠিক জায়গায় আছে কি না। আপনি কি করে জানলেন বাড়ির ভিতর আমাদের ধানের গোলা আছে, বড় রান্নাঘর আছে? আরে, এ তো এই ম্যাপেই সব চিহ্ন দেওয়া রয়েছে, মিলিয়ে দেখে নিতে হবে। না থাকলে কেটে বাদ দিতে হবে। সরকারি কাজ বোঝেন তো। ওসব আবার ম্যাপে থাকে নাকি? ঠিক আছে, চলুন। বাড়ি ঢুকে অফিসার বললেন, এই তো গোলা, ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। ওটা রান্নাঘর, ঠিক আছে, কিন্তু এখানে যে গোয়ালঘর ছিল সেটা কোথায়? আপনি কি করে জানলেন এখানে গোয়ালঘর ছিল? বললাম না, ম্যাপে সব চিহ্ন আঁকা আছে। এই দেখুন, বেশ বড় সড়ো গোয়ালঘরের চিহ্ন আঁকা আছে। গোয়ালঘর বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, তাহলে গোয়ালঘর কেটে দিলাম এখান থেকে। আচ্ছা, এই ছোট্ট ঘর এটা কি? ওটা বিষ্ণু মন্দির। অফিসার ভক্তিভরে প্রণাম করলেন। তারপর বললেন, পর্দাটা একটু সরানো যায় না? একটু ঈশ্বর দর্শন করে ধন্য হতাম। অনিমা একটু রূঢ় স্বরে বলল, দেখুন, হিন্দু বাড়ির দেবতাকে যখন তখন দেখানো সম্ভব নয়। আরে বাবা, আমি কি অহিন্দু? তাছাড়া বিগ্রহ না দেখে আমি কি করে বুঝবো আমি দেবতাকে প্রণাম করলাম না দানবকে? এই মন্দিরে বিগ্রহ নেই। বেশ, তাহলে এটা কিছুতেই বিষ্ণু মন্দির হিসাবে স্বীকৃতি পাবে না। তাছাড়া এ মন্দির ভেঙে ফেলতে হবে, তার জায়গায় পুরানো গোয়ালঘর ফিরিয়ে আনতে হবে, না হলে সবটাই খাস হয়ে যাবে। কি আবোল তাবোল বকছেন বলুন তো? আমাদের বাড়ির ভেতরে আমরা বিষ্ণু মন্দির রাখবো না মনসা মন্দির রাখবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আপনাদের কি বলার থাকতে পারে? কিন্তু আমি যে বিষ্ণুদেব বলে প্রণাম করলাম, প্রতারিত হলাম, তার কি হবে? আচ্ছা পাগল তো আপনি। আপনাকে কি প্রণাম করার জন্যে মাথার দিব্যি দিয়েছিলাম? কিন্তু আপনিই তো বললেন ওটা বিষ্ণু মন্দির। অনিমার সঙ্গে অফিসারের তর্কাতর্কির আওয়াজে বাড়ির সবাই ছুটে এলো। কি সর্বনাশ! যে অফিসার ছিলেন বলে আজ তাদের বংশের মান মর্যাদা সম্পত্তি রক্ষা পেয়েছে, সেই অফিসারের সঙ্গে তর্ক করছে অনিমা। দীপঙ্করবাবু মেয়েকে ধমক দেন, কি হয়েছে তোর? কি যা তা বলছিস স্যারকে? দেখো না বাবা, উনি বলছেন বিষ্ণু মন্দির ভেঙে ফেলে এখানে গোয়ালঘর ফিরিয়ে আনতে হবে। তা কি করে সম্ভব? দীপঙ্করবাবু হাত জোর করে অফিসারকে বললেন, স্যার, আপনি আমাদের জন্যে অনেক করেছেন। এই ছোট্ট ঘরটা আমার মেয়ের খুব প্রিয়, দয়া করে এটাকে বাঁচিয়ে দিন। অফিসার বলেন,
কি ব্যাপার বলুন তো? উনি বলছেন এটা বিষ্ণু মন্দির, আবার বলছেন এখানে কোনো বিগ্রহ নেই, আপনি আবার বলছেন এই ঘরটা ওনার খুব প্রিয়। কি আছে এই কুঁড়ে ঘরে? স্যার, কি বলবো আপনাকে, আপনি আমাদের অনেক উপকার করেছেন, আপনাকে বলতে মাথা নেই। এই ঘরের সঙ্গে ওর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বেনি নামে একটা ছেলে আমাদের বাড়িতে রাখালের কাজ করত। সে এখানে বসেই পড়াশুনো করত। পড়াশুনো করে ম্যাট্রিক পাশ করেছিল। অনিমা তাকে খুব ভালোবাসতো। সে নাকি কথা দিয়েছিল ফিরে আসবে। ও এখনও তার পথ চেয়ে বসে আছে, আমাদের কোনো কথাও শোনে না। ওই ঘর এখন ওর শেষ স্মৃতি হিসাবে ওর কাছে বিষ্ণু মন্দিরের মতো পবিত্র। বাড়ির বাচ্চাদের ওই ঘরে অনিমা এখন পড়ায়। দয়া করে ওই ঘরটাকে বাঁচিয়ে দিন। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা আমাকে একটু বুঝতে দিন। বেনি নামে একটা চাকর এখানে থাকতো, সে আর ফিরবে না, তাহলে ঘরটা কি প্রয়োজন? অনিমার বিশ্বাস সে ফিরে আসবে। আসলেই বা একটা চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবেন? আপনার রুচিতে বাঁধবে না? দীপঙ্করবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, একসময় ওই আভিজাত্যের গর্বে বেনির প্রতি অনেক অবহেলা করেছি। আজ বুঝেছি বংশগরিমার চেয়ে বিদ্যার দাম অনেক বেশি। এবার ফোঁস করে ওঠে অনিমা, আপনি কিন্তু আবার আমাদের ব্যক্তিগত বিষয়ে মাথা গলাচ্ছেন। দেখুন অনিমা দেবী, বিষয়টা তো আর একা আপনাদের ব্যক্তিগত থাকছে না। আপনার সঙ্গে আপনার সম্পূর্ণ পরিবার, এমনকি আমিও যে জড়িয়ে পড়েছি। আপনি জড়িয়ে পড়েছেন কিভাবে? চোখ থেকে কালো চশমা আর মাথা থেকে টুপিটা খুলে অফিসার বললেন, ফিরে এলে আমাকে কি এখনও ওই ঘরেই থাকতে দেওয়া হবে? দীপঙ্করবাবু অবাক বিস্ময়ে বলে উঠলেন, আরে আমাদের বেনি! বেনি হাসতে হাসতে বলল, তাহলে বিষ্ণু মন্দিরের কি হবে অনিমা? মাথা নিচু করে অনিমা বলল, স্বয়ং দেবতা ধরা দিলে আর মন্দিরের কাজ কি? গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।